বাবা মারা যাবার 1 বছর পর আমার বিয়ে হলো। বিয়ের 5 মাস পরেই আমার জন্মদিন এলো। আমার স্বামী নিলয় জন্মদিনে আমাকে গিফট দিল একটা সোনার রিং, একটা নীল রঙের শাড়ি, তার সাথে একটা কেক এনেছিল সবাই মিলে খাওয়ার জন্য। সন্ধ্যায় উপহারের বক্স খুলতেই দেখলাম আমার শাশুড়ি আর ননদের চেহারায় যেন আষাঢ়ের মেঘ জমেছে। একটু পরে আমরা সবাই মিলে কেক কাটলাম। কেক খেয়ে যে যার রুমে চলে আসলাম। সেদিন রাতের খাবারের জন্য আমি ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন ফ্রাই, ভেজিটেবল বানালাম। খেতে বসে আমার শাশুড়ি আম্মা আমাকে বললেন, রাইফা, নিলয় যে শাড়িটা এনেছে ওটা নীলাকে দিয়ে দিও, নীলার খুব পছন্দ হয়েছে। নীলা আমার ননদের নাম। নিলয় তোমাকে আরো একটা শাড়ি কিনে দিবে পরের বার। নীলার ওই শাড়িটি খুব পছন্দ হয়েছে, তুমি ওকে দিয়ে দাও। মায়ের বাধ্য ছেলে হওয়াতে নিলয়ও আমাকে বলল শাড়িটি দিয়ে দিতে, হাতে টাকা আসলে না হয় পরে এক সময় কিনে দিবে। সেদিন আমার চোখে ভেসে উঠল অনেক বছর আগের সেই দৃশ্য। আমি জোর গলায় বললাম, না মা, এ শাড়িটি আমি দিতে পারবো না, এটা আমার গিফট, আমার স্বামী আমাকে দিয়েছে। আপাকে ওনার ভাই না হয় পরের বার কিনে দিবে। এ কথা শোনার পর সবাই বিস্ফোরিত চোখে আমার দিকে তাকালো। আমি শান্ত থেকে বললাম, তাহলে আপনারা একটা ঘটনা শুনুন, যেটা খুব ছোটবেলায় আমার পরিবারের সাথে ঘটেছে। আমার বাবার অনেক দিনের একটা শখ ছিল মায়ের জন্য কচুপাতা কালারের অরিজিনাল একটা জামদানি শাড়ি কিনে দিবে। বাবা একবার চাকরি সূত্রে টাঙ্গাইলে গিয়েছিলেন, তাঁতিদের হাতে বোনা একটা কচুপাতা কালারের জামদানি শাড়িও বাবা কিনেছিলেন মায়ের জন্য। আমার মায়ের গায়ের রং ছিল একেবারে ফর্সা, দুধে আলতা রং যাকে বলে। ছোটবেলায় স্নো হোয়াইটের গল্প শোনার পর আমি ভাবতাম আমার মাকে দেখলে স্নো হোয়াইটও লজ্জা পাবে। বাবাও তাই শখ করে মায়ের জন্য সেই শাড়িটি কিনেছিলেন। কিন্তু মায়ের ভাগ্য খারাপ, অথবা বলা যায় আমার বাবার সাহসের অভাব। বাবা 3 ফুফির জন্য 3টি জামদানি শাড়ি এনেছিলেন। দাদি এসব শাড়ি পরে না বলে দাদির জন্য একটি সুতির শাড়ি এনেছিলেন। কিন্তু দাদির পছন্দ হলো মায়ের জন্য নেওয়া শাড়িটি। সরাসরি বলে বসলেন, আমার জন্য এটা কেমন শাড়ি আনছস তুই আমির? না না, এসব শাড়ি তো মজনুর বউ পিন্দে। মজনু রিক্সা চালাইয়া এরকম শাড়ি কিনে লইয়া আইয়ে ওর বউয়ের লাগিয়া। আমার পোলা তো রিক্সা চালাই না, আমি তোর বউয়ের জন্য আনা শাড়িটাই নিমু, ওইটা আমার ভাল লাগছে। বাবা মায়ের মুখের দিকে তাকালেন একবার। মা হাসি মুখে শাড়ির প্যাকেটটা দাদির হাতে এগিয়ে দিয়ে বললেন, আপনি নিন আম্মা, আমাকে আপনার শাড়িটা দিন। আমার এইসব শাড়ি পরতে ভালো লাগে না, অভ্যাস নেই, সুতি শাড়িতেই আমার আরাম লাগে, কাজ করতে সুবিধা হয়। তখন আমার বড় পুপ্পি টিপ্পনি কেটে বললেন, বাপের বাড়িতে এসব দামি শাড়ি পরলেই তো অভ্যাস থাকবে। বাবা বলতে পারলেন না কিচ্ছু কাউকে। তখন আমার বয়স কত আর হবে, এই 15 বছরের কাছাকাছি। আমি স্পষ্ট দেখলাম আমার মায়ের বিবর্ণ হাসি মুখ, অশ্রু টলটলে চোখ, আর বাবার পরাজিত মুখ। পরের ঈদেই দেখলাম দাদি আমার মায়ের কাছ থেকে যে শাড়িটি কেড়ে নিয়েছিল সেটা আমার বড় চাচিকে দিয়ে দিলেন, কারণ দাদির নাকি এসব পরতে ভালো লাগে না। আমার বাবা অ্যাক্সিডেন্টে পা হারালেন সেই বছর। আমার মায়ের জন্য আর জামদানি শাড়ি কিনা হলো না। চাচিকে প্রায় সময় দেখতাম সেই শাড়িটি পরে সাজুগুজু করে ঘুরে বেড়াতে। সেই শাড়িটি দেখলে আমার মায়ের কেমন লাগতো জানি না, কিন্তু আমার বুকের ভেতর একটা খুব মাথা ছাড়া দিয়ে উঠত। আমি ঠিক তখন থেকে আমার দাদি এবং চাচিকে অপছন্দ করা শুরু করি। বাবা পা হারানোর পর এখন আর কোনো কাজ করতে পারে না। বাবার জন্য ওষুধ, ছোট ভাইয়ের স্কুল বেতন, বড় আপার বাবুর দুধ কেনা, ঘরের জন্য কাঁচা বাজার কেনা, মাসিক বাজার করা, সবই করতাম আমরা 2 বোন। আমি টিউশনি করিয়ে 3000 টাকা বেতন পেতাম, আর আমার আপা কিন্ডারগার্টেন স্কুলে পড়িয়ে মাত্র 4000 টাকা বেতন পেতেন। এই টোটাল 7000 টাকা দিয়ে আমাদের পুরো 1 মাসের সংসার চালানো লাগতো। এর ভিতরে আমাদের কোনো সাধ্য ছিল না যে মায়ের জন্য দামি একটা জামদানি শাড়ি কিনবো। মাঝে মাঝে বাবার ওষুধ শেষ হলে বাবা সবার আড়ালে আমার 2 হাত চেপে ধরে বলতেন, আমার আর ওষুধ লাগবে না রে মা, তুই কয়েক মাসের ওষুধের টাকা জমিয়ে তোর মাকে একটা জামদানি শাড়ি কিনে দিবি মা। আমার খুব শখ ছিল তোর মাকে এই শাড়িতে দেখার। আমি তখন বাবাকে মেরু ধমক দিয়ে চুপ করিয়ে দিতাম। বাবা দীর্ঘশ্বাস ফেলে বলতেন, আমি কোনোদিনও তোর মাকে কিচ্ছু দিতে পারলাম না রে মা, আমি একজন অযোগ্য স্বামী, অযোগ্য পিতা। বাবার এসব কথাকে আমি পাত্তা দিতাম না। তবে বাবা ঘুমিয়ে গেলে মাঝে মাঝে বাবার পাশে বসে বলতাম, তুমি আমার জন্মদাতা বাবা, তোমার জন্যই তো এই পৃথিবীতে আসতে পেরেছি আমি বাবা। বুক ভরে এই পৃথিবীর তাজা বাতাসের শ্বাস নিতে পারতেছি। তুমি অযোগ্য নও বাবা, অযোগ্য হলাম আমি। তোমার এই একটা ইচ্ছা আমি পূরণ করতে পারতেছি না। সেই বছরই আমার বাবা মারা গেলেন। সেই বছরই সাথে নিয়ে গেলেন এক বুক আফসোস।
স্ট্রোক করে মারা গিয়েছিলেন আমার বাবা। মারা যাওয়ার আগ মুহূর্তে আমার হাত শক্ত করে চেপে ধরে বাবা বললেন, মারে একটা শাড়ি। বাবার সে অব্যক্ত কথা আমি জানি। বাবা মারা যাবার পর মা নিজেকে মুড়িয়ে নিয়েছিলেন বিবর্ণ বস্ত্রে। ইন্টার পাশ করার পর একটা ছোট্ট চাকরি হলো আমার। প্রথম কয়েক মাসের বেতনের টাকা জমিয়ে আমি মায়ের জন্য একটা কচুপাতা রঙের জামদানি শাড়ি কিনেছিলাম। সেই শাড়ি বুকে জড়িয়ে ধরে মা বললেন, এখন আর কি হবে রে মা, এ শাড়ি দিয়ে? আমাকে এ শাড়ি পরনে দেখতে চাওয়া মানুষটা তো আর নেই। জানিস মা, আমি এখন অপেক্ষায় আছি কাপনের কাপড় পরার। আমার কান্নারা গলাদলা পাকিয়ে আটকে ছিল। মা আর সেই শাড়ি কখনো পরেনি। আমরা 3 বোন আর কখনো জোর করিনি শাড়িটি পরার জন্য। মাঝরাতে দেখতাম মা সেই শাড়িটি বুকে জড়িয়ে ধরে পুপিয়ে পুপিয়ে কাঁদত। বাবা মারা যাওয়ার 8 মাস পর দাদি মারা যান। মাকে দেখেছি দাদির সব দায়িত্ব পালন করতে সুষ্ঠুভাবে। কিন্তু দিন শেষে একটাই দীর্ঘশ্বাস ফেলে বলতেন, তোর দাদির জন্যই তোর বাবা একটা আফসোস নিয়ে দুনিয়া ছেড়ে গেছেন। আমি কখনোই তোর দাদির নিষ্ঠুরতার কথা বলবো না রে মা। এরপর চোখের পানি মুছতে মুছতে আমি আমার শাশুড়ি আম্মাকে বললাম, আম্মা একবার ভেবে দেখেন তো এরকম ঘটনা আপনার জীবনেও আছে কিনা। আর আপাকেও বললাম, আপা আপনিও একবার ভেবে দেখেন তো আপনার সাথে এরকম কখনো কিছু হয়েছে কিনা। আর আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম, কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করতে হয় নিলয়। প্রতিবাদ করতে না পারলে আমার মায়ের মতো অসহ্য রকমের যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকতে হবে। ভাগ্য কখন কাকে কি করে কে জানে। হঠাৎ করে দেখলাম নীলা আপা চোখের পানি মুছে আমাকে জড়িয়ে ধরে বললেন, তোদের দুলা ভাই আমাকে একজোড়া কানের দুল দিয়েছিল বিদেশ থেকে আসার পর। আমাকে দুলজোড়া পরিয়ে দিয়ে বললেন, এই দুলজোড়া তোমার জন্য এনেছি নীলা, তোমাকে খুব সুন্দর লাগছে, সব সময় এই দুলটা পরে থেকো, আমি মন ভরে দেখবো তোমায়। কিন্তু আমার শাশুড়ির সেটা পছন্দ হয়ে গেল। তোর দুলাভাই মায়ের পছন্দ শুনে তাকে দিয়ে দিলেন। আমাকে বললেন পরের বার আসার সময় উনি আমার জন্য আরেক জোড়া দুল নিয়ে আসবেন। এমন না যে আমার শাশুড়ির জন্য উনি কিছুই আনেননি, ওনার জন্য একটা গলার চেইনও এনেছিলেন। তবুও আমার শাশুড়ি আমাকে দুল জোড়া দেয়নি। পরের বার আমার স্বামী প্রবাস থেকে লাশ হয়ে ফিরলেন রে রাইফা। আজও আমার মনে পড়ে আমার স্বামীর পছন্দ করে আনা সেই দুলের কথা। সেই দুল আমার শাশুড়ি তার বড় মেয়ের ঘরের নাতনিকে দিয়ে দিয়েছিলেন। আজও সেই কথা মনে পড়লে আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি বিচার কইরো। আমার স্বামী শখ করে যে জিনিস আমার জন্য এনেছে, সেই জিনিস যে কেড়ে নিয়েছে তার বিচার তুমি কইরো। এরপর আমার শাশুড়ি আর ননদ আমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, আমাদের ভুল হয়ে গেছে রে, পারলে আমাদের ক্ষমা করে দিস। জীবনে কোনোদিন আর এমন কাজ করব না তোর সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। স্টোরিটা বলতে বলতে প্রায় কান্না করে দিয়েছি। আমার আর কিছু বলার ভাষা নেই। এই স্টোরিটা একটা আফুর জীবন থেকে নিয়েছি। তবে বোনেরা, সব সময় একটা কথা মাথায় রেখো, তোমাদের স্বামী যদি হাতে করে 2 টাকারও একটা গিফট নিয়ে আসে তোমাদের জন্য, এটা তোমার হক। আর কেউ যদি সেই জিনিসটা তোমার কাছে অথবা তোমার হাজব্যান্ডের কাছে আবদার করে চেয়ে বসে, তাহলে কখনো দিও না, তাকে বুঝিয়ে দিও এটা তোমার হক, তোমার জন্যই আনা হয়েছে। কাউকে খুশি করতে যেয়ে নিজের সুখ নষ্ট করো না।